জামাত আমরা জানি ক্যাডার বেস একটা পলিটিক্যাল পার্টি, সেখানে সুনামগঞ্জ একের আপনাদের এখানে যে প্রার্থী জামাত ইসলামের যে প্রার্থী, তার তো প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি, কারণ স্থানীয় নেতাকর্মীরা বলছেন এনসিপি যিনি প্রার্থী তাকে তারা কোনোদিন দেখেননি এবং সেক্ষেত্রে তারা এটা তাদেরকে চান না এবং জামাতের প্রার্থীকে আসলে মনোনয়ন প্রত্যাহার করতে দেওয়া হয়নি। এটা আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে আপনাদেরকে 30টা আসনের কথা আমরা শুনেছিলাম, শেষ পর্যন্ত আসলে কয়টি আসন আপনারা পাচ্ছেন এইভাবে যদি আমরা হিসাব করি, অঙ্কের হিসাবে যদি যাই, নিট আসন, তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, সেই হিসাব হয়তো আগামী 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আপনি তো দেখতে পাবেন। কারণটা হচ্ছে এখন অনেক জায়গায় যেটা হচ্ছে যে ধরেন কোনো একজনকে আগে মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, তো তার কিছু নেতাকর্মী আছে যারা খুবই অনুগত, তো তারা এটা নিয়ে একটু বিভাজন বা এটা নিয়ে কথাবার্তা বলছে। আবার ইতিমধ্যে এগুলো অনেক জায়গায় সলভড হয়ে গেছে, যেমন চট্টগ্রাম 8-এর কথা আমরা জানি, নরসিংদীর কথা জানি, সারওয়ার তুষারের যে এলাকা ওইটাও অলরেডি সলভড এবং তুষার ভাই এটা জানিয়েছেন, জোবাইর আরিফও এটা জানিয়েছেন। তো আশা করছি এগুলো সলভ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রার্থীরা আছে তারা শাপলাকলি মার্কাতেই, তারা যেহেতু এখন নিজের প্রতীকেই মানুষ ইলেকশন করবে, আমরা সেই প্রতীকে আমরা ইলেকশন করব। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মুন্সি সাহেবের কথায়, অর্থাৎ লোন ডিফল্ট ইস্যুতে ভাই যেটা বললেন যে এটা আগে নজির তজিরে আছে, আগের নজিরে তো আর আমরা চলতে চাই না। এখানে আমার একটু কথা এখানে আছে, আপনারা তো অনেক কিছু পরিবর্তনের কথা বললেন, কিন্তু ঋণ খেলাপির ব্যাপারটা যখন আসে তখন আমরা জানি যে যারা কিনা আসলে বিএনপি করেছেন, জামাত করেছেন, তারা কিন্তু 15 বছর নানান রকম সংকটের মধ্যে ছিল, তারা ব্যবসা চালাতে পারেনি, অনেকে ঋণ খেলাপি হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে সেই পারছি। জায়গাটা এখানে আপনাদের কোনো বুঝতে পারছি আপনার প্রশ্নটা, আপনার ক্ষেত্রে আমি বুঝতে পারছি। তারা এত বেশি ঋণ খেলাপি। আজকে আরেকটা পত্রিকায় আজকে একটা রিপোর্ট আছে, কোন একজন প্রার্থী, নাম নিচ্ছি না, তার প্রার্থী অথবা উনি খুব বড় একজন নেতা, তার আগে সম্পদের পরিমাণ ছিল, অর্থাৎ যখন তিনি 2008 সালে কোনো একটা নির্বাচনে বা অংশগ্রহণ করেছেন তখন তার ঋণের পরিমাণ, তার আয়ের সম্পদের জ্ঞাত আয় ছিল 72 লাখ সামথিং। তো আজকের দিনে এসে সেটার মোটামুটি কোটি ছাড়াই গেছে আর কি, 5-6 কোটি ছাড়াই গেছে। তো আমি এই প্রসঙ্গে আর যাইতে চাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি লোন ডিফল্ট, আপনি ঠিক আছে, আপনি 1 কোটি খাইতে পারেন, 2 কোটি খাইছেন, হয়তো ঋণ ডিফল্ট করছেন, আপনি মানে কেউ 100 কোটি লোন ডিফল্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন এই জিনিসটা, বা কেউ ধরেন 1500 কোটি, 1000 কোটি, এটা কিভাবে সম্ভব? এবং আমরা কি নতুন বাংলাদেশে এই ধরনের যারা লোন ডিফল্টার তাদেরকে কি আমরা চাই কিনা যে তারা প্রার্থিতা করে জাতীয় সংসদে যাক এবং গিয়ে তারা তাদের মতো, আমি তো দেখতে পাই যারা এরকম লোন ডিফল্টার তাদের ছেলেমেয়েরা তো খুবই ভালো অবস্থানে আছে, আমার দেশের মানুষ কেন খেটে খেয়ে মরবে, আমার দেশের মানুষ কেন কষ্ট করবে? আর মুন্সির যে বিষয়টা, আমাদের এই যে কুমিল্লা 4 আসনের মুন্সি সাহেব, ওনার মূল অপরাধ হচ্ছে 2টা। একটা হচ্ছে উনি কনসিলমেন্ট অফ ফ্যাক্টস, উনি যখন নমিনেশন পেপার সাবমিট করেছেন সেখানে ওনার এই নমিনেশনে কোথাও কিন্তু লেখা ছিল না যে উনি ওনার লোন আছে, কোথাও লেখা ছিল না, সব জায়গায় লেখা ছিল নাই লোন নাই। তাহলে এটা তো কনসিলমেন্ট অফ ফ্যাক্টস, এবং এই ধরনের যদি ফ্যাক্টস যেটা সাবস্টেন্সিয়াল, এই ধরনের ফ্যাক্ট যদি গোপন করা হয়, আইন বলে যে তার যে ক্যান্ডিডেসি সেটা বাতিল হইতে পারে, এবং সেই অনুযায়ী সেটা হয়েছে। এবং দ্বিতীয় সেটা হচ্ছে তার 3টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন আছে। তাই প্রাইম ব্যাংক আছে একটা, সেখান থেকে 95 কোটি টাকার লোন, আইডিএলসি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে প্রায় 74 কোটি টাকার লোন আছে। তো আপনি যখন এতগুলো লোন আছে, আপনি লোন আবার মেনশনও করেন নাই, তখন আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা হয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এটা যদি 1-2 জন হইতো তাহলে বুঝতাম যে 1-2 জন যারা লোন ডিফল্টার তাদেরকে বিএনপি প্রার্থিতা দিয়েছে, কিন্তু এখানে যখন সংখ্যাটা 1-2 এর চেয়ে বেশি হয়ে যায় তখন তো আমাদের কোয়েশ্চেন জায়গা। এখন বাংলাদেশের মানুষদের উপর এটা ছেড়ে দিলাম, আমরা বাংলাদেশের মানুষরা ডিসাইড করবে যে যারা লোন ডিফল্টারদেরকে মনোনয়ন দেয় তাদেরকে তারা নির্বাচিত করবে কিনা, একদম ব্রডার সেন্সে বলতে গেলে। আরেকটা বিষয় আপনি বলেছেন, আচ্ছা, এই যে প্রলোভনের বিষয়, আমি প্রলোভনের বিষয় হচ্ছে, হ্যাঁ এটা তো সত্য যে কেউ হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতে আমরা দেখছি, এবং এটা এই জামাত ইসলামের থেকে যেরকম আমরা দেখেছি, বিএনপির দিক থেকেও এরকম দেখা গেছে। মানে এটা আমি বড় 2 দলের কথা বলতে হবে, যেহেতু আমি এনসিপি, আমি তো এগুলো করি, আমি আমার কোনো কিছু যায় আসে না যে জোটে আমি কোন জোটে আছি, এটা কিন্তু যেটা আমার সত্য সেটাকে আমাকে বলতে হবে। তো এই জায়গাটা যদি জামাতের তুলনাযোগ্য আপনার মনে হয় যে জামাত ইসলামে যেভাবে তালিম দিয়ে মহিলা কর্মীরা বলে, আমি বলছি কিভাবে তুলনাযোগ্য এবং কিভাবে তুলনাযোগ্য সেটাও বলতেছি। ধরেন জামাত ইসলাম বলতেছে সে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না, উদাহরণস্বরূপ, এবং সে তো একটা ইসলামী দল, তো সে তার এটা ইনডক্ট্রিনেটেড, তার ভিতরে একটা পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে তার ইসলামিজম, তার পলিটিক্যাল ফিলোসফিটা ইসলামিজম, এবং সে অনুযায়ী সে বলে যে আমি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করব। আপনি তো বলছেন তার পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে ইসলামিজম, সেই জায়গায় আমরা দেখলাম যে আজ জামাতের সঙ্গ ত্যাগ করা চরমনায় পীরকে হেফাজতে আমিরের অভিনন্দন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সহিহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরাম, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ইসলামিজম মানে হচ্ছে পলিটিক্যাল ইসলাম, কিন্তু তাদের যে প্রসঙ্গে বলছেন যে ইসলামী আকীদার দিক থেকে অনেকগুলো সেক্ট আছে ইসলামে, এবং আমি সেই প্রসঙ্গে যাব না, এটা লম্বা ডিসকাশনের বিষয়, বাট আমরা পলিটিক্যাল ইসলাম
ইসলামিজম যে পলিটিক্যাল ইসলাম বা ইসলামিজমের আলাপে আমরা কিন্তু সীমাবদ্ধ তারা থাকলে বেটার। তাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে জামাত ইসলাম আসলে ইসলামের শত্রু, সেটা কি আপনি কিভাবে দেখেন? ইট শুড বি আনসার্ড বাই জামাত ইসলামী। আমি যেহেতু কোনো ধর্মীয় দলের প্রতিনিধিত্ব করি না, ফলে এটা কি ধর্মীয় আকীদার পক্ষে গেল না বিপক্ষে গেল এই সম্পর্কে মন্তব্য করা আমার জন্য বেশ কঠিন। কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে ধরেন বিএনপির কথা যদি আপনি বলেন, আমি দেখলাম যে বিএনপির কোন একজন বড় নেতা, আমি নাম নিচ্ছি না, তিনি ধরেন তার নিজ এলাকা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে বলছে যে আমরা ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না। তো এখন যে ধরেন জামাত ইসলাম, সে তো ইনডক্ট্রিনেটেড, পলিটিক্যাল ইসলামে তার বিশ্বাস আছে এবং সে ওই ফিলোসফিতে বিশ্বাস করে, সে ওই জায়গা থেকে বলছে, এখন ধরেন হয়তো এটা সেকুলার যে মনস্তাত্ত্বিক বা প্যারাডাইম থেকে দেখলে সেটা একটা অপরাধ হইতে পারে, প্রলোভন হইতে পারে। কিন্তু যে ধরেন বিএনপি, সে তো হচ্ছে একটা সেকুলার পার্টি এবং লিবারেল হতে পার্টি। পারে না প্রলোভন, এটা ধরেন এটা প্রলোভনই, আমি ধরলাম প্রলোভনই, মানে সেকুলার প্যারাডাইম থেকে, হ্যাঁ প্রলোভন, ওকে। এখন এটা তো ধরেন সেকুলার প্যারাডাইম থেকে দেখলে এটা ধরেন আপনার মনে হইতে পারে যে এটা একটা প্রলোভন হইলো, কিন্তু তাহলে এটা একটা অপরাধ ধরেন, তাহলে এবার ওই অপরাধটা কি রকম? সেকুলার থেকে কেন দেখবো? যদি আপনি কোনো আমি শেষ করি, আমাকে বলতে দেন। ধরেন আবার ধরেন যে সেকুলার পার্টি, এটা বলছি এটা কারণ আছে তো, কিন্তু যে সেকুলার পার্টি এবং লিবারেল পার্টি নিজেকে বলছে যে সেকুলার লিবারেল, সে কোনো ধর্মবাদী কোনো দল না, তারা যখন আবার বলে ভোটারদের মন জয় করার জন্য, ভোটারদের আস্থা এবং সমর্থন অর্জন করার জন্য যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করব না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই যে দোষটা, এই দোষটা একই সাথে বিএনপির মধ্যেও আছে, এই দোষটা একই সাথে জামাতের ইসলামের মধ্যে আছে। আল্লাহর রহমতে আমরা এই দোষটা থেকে মুক্ত, সেই জিনিসটা আপনাদেরকে যা জানাই গেলাম। এই সেটা সাধারণ মানুষ বলবে আপনারা কতটুকু মুক্ত, কারণ আপনারা তো আলটিমেটলি তাদেরকেই এন্ডোর্স করছেন যারা এই এটা আবার আমাকে আনসার দিতে হবে। না, এটা আমাকে আনসার দিতে হবে। সেটা হচ্ছে এন্ডোর্স বলতে কথা না, ধরেন আপনি এই যে এই পলিটিক্যাল ইসলামকে সমর্থন করে এরকম এই রাজনৈতিক দল কিন্তু বিএনপিতেও আছে, নাই যে এরকম না। এই যে 12 দলীয় জোট, এখানে অন্তত তিনটা ইসলামিক পার্টি আছে যাদের এই ধরনের পলিটিক্যাল ইসলাম নিয়ে তাদের লেখাজোখা আছে, আদর্শ আছে। এই জোটের মধ্যে তারাই সবচেয়ে বড় দল না, তারাই বড় ছোট ইস্যু না। তাইলে এখন আপনি কি বলবেন যে বিএনপি ওদের এটাকে এন্ডোর্স করেছে? আপনার তো জোট হইতে হলে, আপনি যেরকম এনসিপির দিকে দায়টা চাপাচ্ছেন যে জোট হইতে হলে তাদেরকে তাদের আইডিওলজিকে কি করতে হবে? এন্ডোর্স করতে হবে। তাহলে আপনি কি বলতে চান যে বিএনপি ওই তিনটা পলিটিক্যাল দলের ইয়াকে এন্ডোর্স করেছে আইডিওলজিকে? আমি বলি আপনাকে একটা কথা, সেটা আপনারা হচ্ছে আপনারা জামাতের যে ইডিওলজি সেটাকে বিশ্বাস করে জামাতের প্রার্থীদের পক্ষে প্রচারণা করবেন। কিন্তু বিএনপি বলে নাই যে ওই জোটগুলোর পক্ষে বিএনপি প্রচারণা করবে। এটাও ভুল কথা। আচ্ছা বলেন তাহলে যেই সব জায়গায় ধরেন প্রার্থী হচ্ছে জমিয়তে উলামা ইসলাম, যেসব জায়গার প্রার্থী হচ্ছে ধরেন ইসলামিক পার্টি নামে একটা দল আছে, ওনাদের ধরেন প্রার্থী আছে, ওইসব এলাকার বিএনপির যারা আছে, এই নেতা কর্মীরা আছে, তারা কি করবে আপনি আমাকে বলেন তাহলে? ওই বলবে না তাদের যে ইডিওলজি তাদেরকে ভোট দিলে পরে। না এটা কি আমরা বলছি নাকি? তাহলে এনসিপির কোন নেতাকে আপনি দেখেছেন যে বলছে যে জামাত ইসলামে ভোট দেন নাইলে আপনি জান্নাতে যাবেন? আমরা এটুকুই শুনেছি, আমরা এরকমটা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামের এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে জায়গাগুলোতে আপনারা ভোট ইলেকশনে যাচ্ছেন না, জামাতের প্রার্থীদের পক্ষে আপনারা প্রচারণা করবেন, সেরকম একটা শর্ত আছে। আমাকে এটা বলেন, তাইলে না শর্তের ইস্যু না, আপনি তাহলে আমাকে বলেন। আমি তো বললাম এই সেম প্রশ্নটা আপনাকে বললাম। তাহলে বিএনপির যে তিনটা ইসলামিক দলের সাথে তাদের জোট হয়েছে এবং সেই সব জায়গায় তারা বিভিন্ন প্রার্থী মনোনয়ন দিয়েছে ওই ইসলামিক দলগুলো থেকে, কিন্তু সেখানে সেই সব জায়গায় কথা আমরা শুনি নাই। কে বলেছে এই শর্তটা আছে? আপনি কোথায় জানেন যে আমরা শুনি